হ্যালো ডিয়ার, আজকে আমরা পড়ব অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, আ পোয়েম বাই দ্য পোয়েট আর্থার রিমবার্ড। আর্থার রিমবার্ড একজন ফ্রেঞ্চ পোয়েট এবং একই সঙ্গে আর্মস ডিলার ছিলেন, অর্থাৎ তিনি 1854 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি খুবই অল্প বয়স থেকেই তার লেখা শুরু করেছিলেন এবং মাত্র 21 বছর বয়সে তিনি তার লেখা শেষ করেছিলেন। মোটামুটি 1870 থেকে 1875 এই সময়ের মধ্যেই তার বেশিরভাগ লেখা তিনি শেষ করেছিলেন। তো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি তার একটা উল্লেখযোগ্য ক্রিয়েশন। তো এটা পেত্রার্কান সনেট ফর্মে লেখা। পেত্রার্কান সনেট এখানে দেখা যায় প্রথম দুটো স্ট্যান্ডার 4 লাইন 4 লাইন 8 লাইন অর্থাৎ অক্টেভ, এবং এবং লাস্ট দুটো স্ট্যান্ডার সেখানে 3 3 6 অর্থাৎ সেস্টেক। এই 8 আর 6 14 লাইনের পেত্রার্কান সনেটের যে ফর্ম, সেই ফর্মে কিন্তু এটা লেখা হয়েছে। তো কবিতাটা পড়ার আগে আমরা দেখে নেব কতগুলো গুরুত্বপূর্ণ ওয়ার্ডস, যেগুলো জানলে কবিতাটা পড়তে আমাদের সুবিধা হয়। এখানে নীল রং দিয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলোকে আন্ডারলাইন করা আছে এবং ডান দিকে এই ওয়ার্ডগুলোর বাংলা মানে কিন্তু দেওয়া আছে। যেমন ভ্যালি পার্বত্য উপত্যকা, স্ট্রিম ঝর্ণা, লিভস মানে ছেড়ে যাওয়া মানে রেখে যাওয়া, ফেলে যাওয়া, স্ট্যান্ডস রেখা, মাউন্টেন টপ পর্বতের শিখর বা পর্বতের চূড়া, রেইজ মানে রশ্মি, হলো কথার অর্থ অন্ধকার, পিলো বালিশ, বিনিথ নিচে, স্টেজ মানে ছড়িয়ে দেওয়া, আন্ডারগ্রোথ ঘাস লতা গুল্মর জঙ্গল, পেল ধূসর বা বিবর্ণ, ইনফ্যান্টস কথার অর্থ শিশুর নয়, দেখো ইনফ্যান্টের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করা আছে, জেন্টল শান্ত, গিল পাপ, হামিং ইনসেক্টস গুনগুন শব্দকারী পতঙ্গ। তো মোটামুটি এই ওয়ার্ডগুলো আমাদের জেনে রাখা ভালো, তাতে করে আমাদের কবিতাটা পড়তে, কবিতাটার মানে করতে তো সুবিধা হবে। তো আমরা কবিতাটা পড়তে শুরু করি। তো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার রিমবার্ড। A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream the sun's rays, they fill the hollow full of light. A soldier very young lies open mouthed, a pillow made of fern beneath his head, asleep stretched in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed. His feet among the flowers he sleeps, his smile is like an infant's gentle without guile. Ah, nature, keep him warm, he may catch cold. The humming insects don't disturb his rest, he sleeps in sunlight, one hand on his breast, at peace. In his side there are two red holes. তো প্রথম প্যারাতে আমরা কি দেখছি না, প্রথম প্যারাতে এ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, হয় স্লো স্ট্রিম ফ্লো, যেখানে একটা খুব স্লো অর্থাৎ খুব ধীম গতির একটা স্ট্রিম, একটি ঝর্ণা বয়ে চলে, অ্যান্ড লিভস লং স্ট্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, এবং এই উজ্জ্বল ঘাসের মধ্যে দিয়ে এই ঝর্ণাটা একটা দাগ কেটে যায় বা একটা চিহ্ন রেখে যায়। From the mountain top stream the sun's rays, পর্বতের উপর থেকে এই স্ট্রিমের মাধ্যমে সূর্যের আলো বয়ে আনে, দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। ঝর্ণাটা পর্বতের উপর থেকে সূর্যের আলো বয়ে আনে এবং তাতে করে হলোটা বা এই উপত্যকার যে অন্ধকারাচ্ছন্ন ভাবটা সেটা কিন্তু আলোকিত হয়ে যায়। তো এখানে আমরা দেখলাম প্রথম স্ট্যান্ডাতে যে এই পার্বত্য অঞ্চলের, এই পার্বত্য ভ্যালির, পার্বত্য উপত্যকা একটা সৌন্দর্য শুধুমাত্র এখানে বর্ণনা করা হয়েছে। এখানে সবুজ ঘাসের একটা উপত্যকা, যেখানে পর্বতের উপর থেকে একটা ঝর্ণা নেমে এসছে এবং খুব ধীর গতিতে ঝর্ণাটা
এই ভ্যালি বা উপত্যকার মাঝখান দিয়ে বয়ে চলেছে, যেটা একটা সিলভার, একটা রূপালি একটা রেখা এঁকে দিয়ে গেছে উপত্যকার মধ্য দিয়ে, এবং একই সঙ্গে পর্বতের উপর থেকে সূর্যের আলো বয়ে এনে এই উপত্যকাটা কিন্তু আলোকিত করে তুলেছে। সেকেন্ডটা যায়, আ সোলজার ভেরি ইয়ং লাইজ ওপেন মাউথ। একটা সোলজার, একটা সৈনিক, খুব ভেরি ইয়ং, খুবই অল্প বয়সী, লাইজ ওপেন মাউথ, মুখ হা করে শুয়ে আছে। পিলো মেড অফ ফান বিনিথ হিজ হেড, এবং তার মাথার নিচে ফান গাছ দিয়ে তৈরি একটা পিলো, একটা বালিশ কিন্তু রাখা আছে। অ্যাসলিপ, ঘুমন্ত। তো যে সৈনিকটার কথা বলা, সে কিন্তু এখানে ঘুমিয়ে আছে। স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, এবং এই হেভি আন্ডারগ্রোথ, এখানে প্রচুর যে ঘাস আছে, যে ছোটো ছোটো ঘাস আছে, এই ঘাসের উপর কিন্তু শরীরটাকে ছড়িয়ে দিয়ে সে শুয়ে আছে। স্লিপ, সে ঘুমিয়ে আছে। পেল ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসক বেড, এবং সে কিন্তু ফ্যাকাশে, তার গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে, পেল হয়ে গেছে। ইন হিজ ওয়ার্ম গ্রিন সানসক, এই গরমের মধ্যেও, এই সূর্যের আলোর মধ্যে এই সবুজ সানসক বেডে, অর্থাৎ এখানে সবুজ একটা সিম্বলিজম, একটা এখানে ইউজ করা হয়েছে সিম্বলিজম, ওয়ার্ম গ্রিন অ্যান্ড সানসক বেড। বেসিক্যালি ওয়ার্ম অর্থাৎ গরম, গ্রিন সবুজ, অ্যান্ড সানসক বেড। তো গ্রিন কিন্তু সবসময় গ্রিন তারুণ্যের প্রতীক। তো গ্রিন অলওয়েজ সিম্বলাইজ টু ইউথ। সানসক বেড, আমরা দেখি সূর্যের আলো এমন একটা রশ্মি যেটা কিন্তু রোগ জীবাণু বা অনেক থেকে আমাদের মুক্তি দেয়, এবং সূর্যের আলো থেকে কিন্তু আমাদের শরীর এনার্জি সংগ্রহ করে, ভিটামিন সংগ্রহ করে। এবং ওয়ার্ম বেসিক্যালি সিম্বলাইজ টু লাইফ, অর্থাৎ যতক্ষণ আমাদের শরীরে জীবন আছে ততক্ষণ কিন্তু আমাদের শরীর ওয়ার্ম বা গরম থাকবে, এবং যখন আমাদের শরীরের জীবন থাকবে না, ধীরে ধীরে তখন আমাদের শরীর কিন্তু ঠান্ডা হয়ে থাকবে। তো এখানে তিনটে ওয়ার্ড অ্যাজ এ সিম্বল ইউজ করা হয়েছে, যে তিনি যেখানে সেই সৈন্যটা যেখানে শুয়ে আছে সেই সবুজ ঘাসের উপরে, সেখানে ওয়ার্ম অর্থাৎ সেখানে গরম আছে, সেখানে গ্রিন আছে, সেখানে তারুণ্য আছে, এবং সেখানে সানসোক সূর্যের আলো দিয়ে শোকানো বেড আছে, এবং সেখানে সেই সৈন্যটা শুয়ে আছে তার পেল অর্থাৎ বিবর্ণ শরীর নিয়ে। তো এখানে বেসিক্যালি যদি সাধারণভাবে আমরা দেখি যে একটা সৈনিকটা তার অ্যাকোমোডেশন ওখানে কেমন আছে, তিনি কিভাবে শুয়ে আছেন সেটা বর্ণনা করা হয়েছে। কিন্তু এখানে এই তিনটে সিম্বল, এই যে সিম্বলিজম ইউজ করা হয়েছে তিনটে ওয়ার্ড, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পা রয়েছে ফ্লাওয়ার্সের মধ্যে। হি স্লিপস, সে শুয়ে আছে, সে ঘুমিয়ে আছে। অর্থাৎ সৈন্যটা, যে সোলজারটা, তার পা ফ্লাওয়ারের মধ্যে, ফুলের মধ্যে তার পা রয়েছে। হি স্লিপস, তিনি ঘুমিয়ে আছেন। হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস জেন্টল উইথাউট গিল, তার যে হাসি সেটা কিন্তু একদম ইনফ্যান্টসের মতন, একদম একটা নিষ্পাপ শিশুর মতন, তার হাসির মধ্যে কিন্তু কোনো পাপ নেই, এবং শান্ত। নেচার কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড, নেচার ওকে গরম রাখো, নাহলে ওর ঠান্ডা লেগে যেতে পারে। তো এখানে কবি কিন্তু নেচারের কাছে প্রার্থনা করছেন, নেচারের কাছে প্রে করছেন সৈনিকটাকে, ওই সোলজারটাকে ওয়ার্ম রাখার জন্য, গরম রাখার জন্য, নাহলে তার শরীর ঠান্ডা হয়ে যেতে পারে। আর আমরা জানি এখানে ওয়ার্ম সিম্বলাইজ টু লাইফ এবং কোল্ড সিম্বলাইজ টু ডেথ। সো নেচারকে প্রার্থনা করছে, নেচার তার শরীরটাকে ওয়ার্ম রাখো, তার শরীরটাকে গরম রাখো, তো জীবন্ত রাখো, না হলে সে কিন্তু ঠান্ডা হয়ে যেতে পারে, সে কিন্তু মারা যেতে পারে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হামিং ইনসেক্টস তার রেস্টে কোনো ডিস্টার্ব করে না, কোনো তার বিরক্তি ঘটায় না বা ব্যাঘাত ঘটায় না। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোয় শুয়ে আছে। ওয়ান হ্যান্ড ইন হিজ ব্রেস্ট অ্যাট পিস, তার একটা হাত তার বুকের উপর দিয়ে শান্তিতে। কিন্তু সানলাইট ধরা হয়, এটাও সানলাইট এক ধরনের, যদি দেখা যায় যে সূর্যের আলো পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটিয়েছে। তো পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটানোর মূলে যেমন পৃথিবীর জল বাতাস আছে,
তেমন আলোটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোয় শুয়ে আছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট অ্যাট পিস, তার একটা হাত বুকের উপর দিয়ে শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, এবং তার একদিকে দুটো লাল গর্ত আছে। তো এই লাস্ট লাইনে যেখানে ইন হিজ সাইড দেয়ার টু হোলস, তার এক সাইডে দুটো গর্ত আছে, অর্থাৎ আমরা এটুকু বুঝতে পারি যে তার বুকের একদিকে দুটো বুলেট লেগেছিল বা গুলির চিহ্ন রয়ে গেছে, এবং গুলি যখন তার বুকে লেগেছে তিনি কিন্তু আর জীবিত নেই। কিন্তু এখানেই দ্য ইউজ অফ সিম্বলিজম, যে কারণে অর্থাৎ রিম্বান খুবই পরিচিত হয়ে আছেন, তিনি কিন্তু শুধুমাত্র সিম্বলিজমের মাধ্যমে ফিউটাইলনেস অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের যে ভয়াবহতা বা ইউজলেসনেস অফ ওয়ার, সেটা কিন্তু তিনি এই কবিতার মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। যেমন যদি এখানে সানলাইট পৃথিবীতে প্রাণের সঞ্চার ঘটাতে পারে, সেই সানলাইটে শুয়ে থাকা অবস্থায় কিন্তু এই সৈনিকটা, তার শরীরে কিন্তু আর প্রাণ নেই, তার শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। তার এই পুরো কবিতাটার মধ্যে বা এই পুরো কবিতার মাধ্যমে অর্থাৎ রিম্বান্ড ইনডিরেক্টলি শুধুমাত্র কতগুলো সিম্বল ইউজ করে যুদ্ধের ভয়াবহতা বা যুদ্ধের ফিউটাইলনেসটা আমাদের চোখের সামনে তুলে ধরেছে। যে যুদ্ধ আলটিমেটলি আমাদেরকে মৃত্যু দেয়, এবং মৃত্যুর পরে আমাদের কাছে সব কিছু ভ্যালুলেস হয়ে যায় বা ইনভ্যালিড হয়ে যায়। অর্থাৎ মৃত্যুর পরে আমাদের লাইফে আর কিছু থাকে না। সেখানে সূর্য যে পৃথিবীর এনার্জির যে উৎস, যে কিনা পৃথিবীতে প্রাণের সঞ্চার করতে সহযোগিতা করে, প্রাণের সঞ্চার হয়েছিল সূর্যের আলোর মাধ্যমে, সেই সূর্য কিন্তু একটা মানুষ যখন মারা যায়, সেই সূর্য কিন্তু তার মধ্যে আর প্রাণের সঞ্চার ঘটাতে পারে না। তো যুদ্ধ শুধুমাত্র আমাদের মৃত্যু দিতে পারে। তো এইভাবে এই কবিতার মাধ্যমে একটা হৃদয় বিদারক কাহিনীর মাধ্যমে কবি আমাদেরকে কিন্তু যুদ্ধের ভয়াবহতা বা ইউজলেসনেস অফ ওয়ার আমাদের চোখের সামনে তুলে ধরেছেন। তো আমরা এবার দেখে নেব সাম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স টু নোট, অর্থাৎ এই কবিতা থেকে কী কী গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেগুলো আমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য প্র্যাকটিস করা দরকার। হিজ ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স হি স্লিপস, তার পা দুটো ফুলের মধ্যে রয়েছে, সে ঘুমিয়ে আছে। হু ইজ রেফার টু হিয়ার, হু ইজ রেফার্ড অ্যাজ হি, এখানে হি বলতে কার কথা বোঝানো হয়েছে। হোয়ার ওয়াজ হি স্লিপিং, তিনি কোথায় ঘুমোচ্ছিলেন। ডেসক্রাইব দ্য বিউটি অফ দ্য প্লেস, জায়গাটার সৌন্দর্য বর্ণনা করো। 1+1+4। কোশ্চেন নাম্বার 2, অ্যান্ড নেচার, নেচার কিপ হিম ওয়ার্ম, নেচার ওকে গরম রাখো। হি মে ক্যাচ কোল্ড, মানে তাকে ঠান্ডা ধরে যেতে পারে বা সে ঠান্ডা হয়ে যেতে পারে। হু ইজ হি, হি বলতে কাকে বোঝানো হয়েছে। হোয়াই মে হি গেট কোল্ড, কেন তার ঠান্ডা লেগে যেতে পারে বা তাকে কেন সে ঠান্ডা হয়ে যেতে পারে। হু ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ হিম, হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক নেচার টু কিপ হিম ওয়ার্ম, কেন কবি নেচারকে বলছেন তাকে ওয়ার্ম রাখার জন্য বা তাকে উষ্ণ রাখার জন্য, গরম রাখার জন্য। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম, কবিতার থিম কি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি বাই আর্থার রিম্বার্ড, আর্থার রিম্বার্ডের কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালির থিম কি। এটা 6 নম্বরের কোশ্চেন। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেড, হামিং ইনসেক্টস তার রেস্ট ডিস্টার্ব করে না। হুজ রেস্ট ইজ রেফার টু হিয়ার, কার রেস্টের কথা এখানে বলা হয়েছে। হোয়ার ইজ হি টেকিং রেস্ট, কোথায় সে রেস্ট নিচ্ছে। হোয়াট পুটস হিম অন রেস্ট, কি তাকে রেস্ট নেওয়াচ্ছে বা কেন তিনি রেস্ট নিচ্ছেন। ওয়াই ডোন্ট দ্য ইনসেক্টস ডিস্টার্ব হিজ রেস্ট, কেন ইনসেক্টস তার রেস্ট ডিস্টার্ব করছে না। 1+1+1+3।
And question number 4, in his side there are 2 red holes, তার এক সাইডে দুটো লাল রঙের ছিদ্র আছে. Where does the line occur? লাইনটা কোথা থেকে নেওয়া হয়েছে বা লাইনটা কোথায় অবস্থিত? Who is addressed here? কার কথা এখানে বলা হয়েছে? What caused the 2 red holes? এই 2 red holes কিভাবে সৃষ্টি হলো? What do the 2 red holes signify? 2 red holes কি সিগনিফাই করছে, কি বোঝাচ্ছে? তো এটা 1 + 1 + 1 + 3. তো মোটামুটি এই কটা কোশ্চেন এখান থেকে আমরা করতে পারি পরীক্ষার প্রিপারেশনের জন্য. আর ভিডিও ডেসক্রিপশানে পুরো পিডিএফটা পেয়ে যাবে. যাদের প্রয়োজন তারা ভিডিও ডেসক্রিপশানে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারে. তো আজকের মতন এখানেই শেষ করছি.